প্রিয় দর্শক, স্বাগত জীবনের গল্পে। স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও জনসংখ্যা বিষয়ক দেশ টিভির নিয়মিত এ পাক্ষিক আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি আশা সাবেরা। জীবনের গল্পের গত পর্বে আমাদের বিষয় ছিল দেশের যক্ষ্মা পরিস্থিতি এবং যক্ষ্মা মোকাবেলায় বাংলাদেশের সম্ভাবনার কথা। এবারে আমরা জানাবো পারিবারিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে মায়েদের স্বীকৃতি এবং সার্বিক মূল্যায়নের কথা। আন্তর্জাতিক মা দিবসকে উপলক্ষ করেই আমাদের এবারের আয়োজন। চলুন শুরু করি আজকের কথামালা। কারো কাছে মা হওয়া মানে নতুন করে জীবন পাওয়া, কিংবা কারো কাছে একই বাড়িতে নতুন একটি কক্ষ খুঁজে পাওয়ার মতো। সব নারী যখন মা হন তখন তারা এমনই কিছু অভিজ্ঞতার মুখোমুখি যে উপলব্ধির প্রকাশটা নানা বৈচিত্র্যে পরিপূর্ণ। বৈজ্ঞানিক ব্যাখ্যা বলছে, গর্ভাবস্থায় দৈহিক পরিবর্তনে মস্তিষ্কে পরিবর্তন ঘটে এবং চিন্তা চেতনার বদল ঘটে, আর এ অনুযায়ী আচার ব্যবহার বদলে যেতে থাকে। নারীর গোটা দেহে হরমোনের বন্যা বয়ে যায়। এ অবস্থায় তৈরি হয় মাতৃত্ববোধ। জ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়েছে আমার বেবিটা কোথায়। তখন ও বললো যে তোমার পাশের বেডে আছে। বেবিটা দেখার পরে আমার কাছে তখন মনে হয়নি যে আসলে আমার আপন কেউ আছে, মনে হয়েছে ওই মনে হয় সবচেয়ে বেশি আপন। নারীর কাছে মা হওয়ার অনুভূতি অসাধারণ, যা একান্তই তার। শব্দের গাঁথনিতে তা ভাষায় প্রকাশ করাও অসম্ভব। রূপালীর কাছে তার সন্তান, পরিবার অনেক গুরুত্বপূর্ণ। তাই তো সন্তানদের কাদের কাছে রাখলে তারা নিরাপদ থাকবেন সেই ভাবনায় নিজের উজ্জ্বল ভবিষ্যতের দরজা বন্ধ করে দিতে কার্পণ্য নেই তার। চাকরিটা ছেড়ে দিয়ে আমার বাচ্চাকে আমি ভাবলাম যে আমি বাচ্চার পেছনে সময় দিলে হয়তো ভালো করবে। সত্যি দেখেছি আমার দুটো বাচ্চার পেছনে আমি যে সময়টা দিয়েছি এখন পর্যন্ত তারা ভালো করছে। এতে করে আমার মনে হয়েছে আমার অর্জনটা বৃথা যায় নাই। বাচ্চাদের নিয়েই সারাটা দিন কেটে যায়। সেই সব ভোর মনে করো 6টার থেকে রাত 12টা পর্যন্ত কিভাবে সময় কেটে যায় বুঝতেই পারি না। পরিবারে মা থাকেন বহু রূপে ও বহু মহিমায়, যেন সকল সমস্যার সমাধানই থাকে তার কাছে। এখন মাকে নিয়ে এই বিভিন্নমুখী বিশ্লেষণ শোনা যাক তারই সন্তানদের কাছ থেকে। এটা অবশ্যই অনেক বড় একটা স্যাক্রিফাইস। আমি হলে তো পারতাম না। অবভিয়াসলি আমি অন্য কারোর জন্য হয়তোবা এতটা বড় স্যাক্রিফাইস করতে পারতাম না। আমার ছেলে মেয়ে হলেও হয়তোবা তাদের জন্য আমার কিছু না কিছু করতে হতো, কিন্তু আমার মা আমাদের জন্য অবশ্য অনেক বড়, এত বড় একটা স্যাক্রিফাইস করার কারণে আমি তার কাছে সারা জীবন নিই। কোনোভাবেই তো আমি তাকে রিপেই করতে পারবো না। মা তো সন্তানের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন জুড়ে একাকার হয়ে মিশে থাকে। সন্তান জন্মদানের পর মায়ের চারপাশ, মায়ের পৃথিবী যেন তার প্রাণপ্রিয় সন্তানকে ঘিরে। দ্বিধাবোধ করেন না সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য নিজের শেষ শক্তিটুকু দিতে তারা। কর্মজীবী মাদের সব দিকে খেয়াল রাখতে হয়। প্রথমে আমি যখন কর্মস্থলে যাই তখন আমার ওই দিকটা খেয়াল রাখতে হয়, কিন্তু তার আগে আমাকে খেয়াল রাখতে হয় আমার পরিবারটাকে আমি কিভাবে সুরক্ষিত করে যাচ্ছি কিনা। তো আমি যখন যাই তার আগের দিন রাতে আমি মোটামুটি সেট আপ করে যাই, আজকে আমার বাচ্চারা কি খাবে, কোন বাচ্চা কখন স্কুল কলেজে যাবে। তো আমি সেভাবে মেনুটা তৈরি করি। আমার সাথে আম্মুর খুব দেখা কম হয়। আমি যেহেতু কলেজে পড়ি, আমি বের হয়ে যাই সকালে, সারাদিন কোচিং টোচিং করে সন্ধ্যা আসি, ততক্ষণে আম্মুর সাথে আমার দেখা হয়। আর রাতেরবেলা আমি সাধারণত পড়াশোনা একা করি দরজা আটকে, তো আম্মুর সাথে দেখাটা খুব কম হয়, কিন্তু আম্মু আছে দেখেই আমি আছি। মায়ের সঙ্গে সন্তানের এই হৃদয়ের যোগ কিংবা রক্তের যোগ যাই বলি না কেন, ব্যাখ্যাতীত সেই সম্পর্ক শুরু হয় গর্ভাবস্থা থেকেই। বাচ্চা যখন পেটে থাকে তখন বাচ্চা মায়ের অস্তিত্বের অংশ হয়ে যায়। মা যখন তাকে বড় করে, মা যখন স্বস্তিতে থাকে, তখন মায়ের সেই স্বস্তি বাচ্চার বিকাশটাকে, সে ভ্রূণ থেকে তার বিকাশটাকে গতিশীল করে, ত্বরান্বিত করে। বাচ্চার সাথে তার একটি অঙ্গাঙ্গী যোগসূত্র, শুধু খালি মনস্তাত্ত্বিক যোগসূত্র নয়, তার জেনেটিক লোডিংটা বাচ্চার ভিতরে ঢুকে গেছে, তার জিনটা বাচ্চার ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ তার নিজের অস্তিত্বটা ঢুকে গেছে। সেই অস্তিত্বটা একটা তীব্র টান তৈরি করে। এই টান নিয়ে কিন্তু শিশু ভূমিষ্ঠ হয়। তিল তিল করে 9 মাস একটি ভ্রূণের বেড়ে ওঠা, তাকে ধারণ করা এবং পরবর্তীতে সেই অদেখা শিশুটির জন্ম দেয়া খুব সহজ কোনো বিষয় নয়। এ সময় গর্ভের সন্তানের পাশাপাশি মায়েরও যত্ন নিতে হয় বিশেষভাবে। কিন্তু নবজাতক যখন ধীরে ধীরে বেড়ে ওঠে
তখন তার দেখাশোনা একা মাকেই করতে হয়। সেক্ষেত্রে মা কর্মজীবী হন কিংবা গৃহিণী। অবশ্য এক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যরাও এগিয়ে আসলে সবকিছু সামলানো সম্ভব হয়। কিন্তু তা কি হয়? বাংলাদেশের মায়েরা কি তাদের অলাভজনক এই দায়িত্বের স্বীকৃতিটুকু কি পান? জানা যাক সেসব কথা। সেভ দ্য চিলড্রেনের ওয়ার্ল্ডস মাদার্স রিপোর্ট 2015 বলছে, বিশ্ব মায়েদের অবস্থা সূচকে বাংলাদেশের অবস্থান নাজুক এবং এখনও তা অপরিবর্তিত। মায়েদের পরিস্থিতি নিয়ে 179টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এবছর 130তম। গত বছরও এই অবস্থানে ছিল বাংলাদেশ। তবে প্রতিবেশী ভারতের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো। দেখা যাক পরিস্থিতির মানচিত্রটি। রেনু বেগম একজন কর্মজীবী মা। ভোর 5টার মধ্যেই ঘরে রান্নাবান্নার কাজ শেষ করে তবেই বের হন কাজের উদ্দেশ্যে। এরপর কর্মঘণ্টা শেষ হলে ঘরে ফেরেন, আবারও নেমে পড়েন ঘরের কাজে। আমি 5টা বাজে উঠে আমি রান্নাবান্না করে আমি ঘরের তালা লাগিয়ে আমি আমার কাজে আইয়া শুরু করে দিই। আরেক কর্মজীবী মা তুষার কনাদ্রং দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে করছেন শিক্ষকতা। সংসারের হাল ধরতে তার এই সিদ্ধান্ত। 31 বছরের দাম্পত্য জীবনে পেয়েছেন পরিবারের অন্যান্যদের সহযোগিতা। অভ্যাস হয়ে গেছে, চলতে চলতে আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করি, তাদের পরিবারের লোকজনের খাওয়া দাওয়া করি, নিজে প্রস্তুত হয়ে স্কুলে চলে যায়। মাঝে মাঝে আমার সমস্যায় পড়তে হয়, শারীরিক সমস্যা পড়তে হয়, মানসিক আর্থিক সমস্যা। আজ পর্যন্ত যে সংসার যে দাঁড়া করে রাখছে একমাত্র তার অবদান। সন্তানের প্রতি যেরকম, শুধু সন্তান বইলাম না, ওই আরও যে আছে আমার ভাইস্তারা, ভাইস্তাদের প্রতিও তার দায়িত্ব অনেক। আদ্রিতা অবশ্য কাজ করতেন বিয়ের আগ থেকেই, কিন্তু বাচ্চাটি হওয়ার পর থেকে পরিবার ও অফিস সামলানো তার জন্য অনেক কষ্টকর হয়ে ওঠে। অগত্যা সিদ্ধান্ত নিলেন কাজ ছাড়ার। বড় হলে হয়তোবা এই সময়টা যে আমি আমার ক্যারিয়ারটা বাদ দিয়ে দিলাম ওটা হয়তো নাও বুঝতে পারে, কিন্তু আমি যেহেতু মা, আমার মাও তো একটা সময় আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, তাই না? তো তখন ওটা চিন্তা করে মনে হয় যে মাও যেহেতু করেছে আমি একটু করি। কাজ তো ছেড়ে দিলেন সংসারের জন্য, কিন্তু তার সঙ্গী কি সেই মূল্যায়নটুকু দেন তাকে? 100% সম্মান করেই দেখা উচিত, কারণ তারা তাদের এত পড়ালেখা আমরাও তো করছি, করে তো আমরা কর্মক্ষেত্রে চলে গেছি, গিয়ে একটা আলাদা জগৎ পাইছে, কিন্তু তারা না, তারা তাদের সন্তানটাকে নিয়ে, আমাকে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে চিন্তা করতেছে। বরিশালের বৈদ্যপাড়ার শিল্পী দম্পতি নিলয় ও নন্দিতা, 2টি সন্তান আছে তাদের। দুজনে মিলে পরিচালনা করেন নিজেদের হস্তশিল্প প্রতিষ্ঠানটি। ঘরে বাইরের কাজগুলো ভাগ করে নেন তারা। আমার যখন কাজ না থাকে তখন আমি ওর সাহায্য করি, ও যখন কাজ করতেছে দেখা যায় ওর একটু দরকার, একটা রান্নার ব্যাপারে একটা সাপোর্ট দরকার, একটু পানি আনা দরকার, ও পারতেছে না, আমি করে দিই। আমার হাজব্যান্ড যখন বাইরের কাজগুলো করে তখন দেখা যাচ্ছে আমি ওর কাজগুলো শেয়ার করে নিয়ে আসি। আমার বাচ্চাকে স্কুল থেকে আনা নেওয়াটা, তারপর রান্নার কাজে মাঝে মাঝে সহযোগিতা করাটা, আমার পুঁতির কাজে ডিজাইন করাটা, এগুলো সবগুলো আমার হাজব্যান্ড আমাকে করে দেয়। একটি শিশুকে জন্ম দেয়া থেকে শুরু করে তাকে বড় করা, মায়েদের এই পথ চলার কতটুকুই বা স্বীকৃতি মেলে তাদের? সমর্থন মেলে কি সঙ্গী কিংবা পরিবারের? মা তো অক্লান্ত পরিশ্রম করছে, এবং মাদের যে পরিশ্রমটা করছে সেই পরিশ্রমটা বাজার অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নয় বলে মারা যে একটা তার শিশু সন্তানকে যে ছোট থেকে বড় করেন, এরপরও কিন্তু মায়ের দায়িত্ব শেষ হয় না। তাকে লেখাপড়া শেখানো, তাকে একটা উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা, তারপরে তার যখন কর্মসংস্থান হয়ে যায় তাকে বিয়ে শাদী করানো, এরপরও কিন্তু মায়ের দায়িত্ব থাকে নানি বা দাদি হিসেবে। তো আসলে বাংলাদেশের মারা এটা একটা সনাতনী বিষয়, তারা সনাতনী এই যে ভূমিকাটা এটা রেখে চলেছে। কিন্তু আমরা যারা তাদের সন্তান, আমরা কিন্তু অনেক সময় অনুধাবন করি না যে মারাও কিন্তু মানুষ। জীবনের গল্পে এখন ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো আরও কিছু প্রতিবেদন নিয়ে, সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। মাতৃত্ব অর্জন নারীকে পরিপূর্ণতায় পৌঁছে দেয়। ভবিষ্যতে যিনি মা হবেন তাকে অবশ্যই স্বাস্থ্য উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও যথেষ্ট পরিচর্যা করতে হবে। একজন পরিপক্ক সুস্থ মাই একজন সুস্থ শিশুর জন্ম দিতে পারেন। সুস্থ শিশুর জন্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা দরকার। এজন্য গর্ভবতী মায়ের প্রয়োজনীয় বিশ্রাম,
যত্ন ও সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতপক্ষে নিরাপদ মাতৃত্ব প্রত্যেক গর্ভবতী নারীরই ন্যায্য প্রাপ্য বা ন্যায়সঙ্গত অধিকার। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন মুনা। অনাগত সন্তান নিয়ে নিজের অনুভূতি জানালেন এভাবেই। এটা তো খুব ভালো লাগে যে মা হব ফার্স্ট টাইম। মা বলছি, এখন আমার একজন বলবে, সেটা আশায় আছি কবে বলবে। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন চাঁদনিও, জানালেন তার কথাও। খুশি লাগে, অনেক ভালো লাগে যে আমি মা হব। গর্ভকালীন সময়ে একটি নারীর জীবনে অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। এ সময় দরকার পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। পাশাপাশি শরীর সচল রাখতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক কাজও করতে হবে। খাইতেছি, তারপরে নিজের শরীরের যত্ন নিতেছি, বাচ্চা যেন ক্ষতি না হয় যেন সেফে থাকতেছি। এই সময়টা একটা মায়ের জন্য অনেকই কষ্টকর, কারণ একটা মানুষের পেটে মানুষ হওয়া তার এত সহজ কথা না, অনেকই কষ্ট। পরিসংখ্যান বলছে বাংলাদেশে নবজাতকের মৃত্যুর হার প্রতি 1000-এর মধ্যে 37 জন। প্রতি বছর 1,20,000 শিশু জন্মের 28 দিনের মধ্যে মারা যায়। এর শতকরা 50% জন্মের 24 ঘন্টার মধ্যে মারা যায়। অন্যদিকে মায়ের মৃত্যু হয় প্রতি 1 লাখের মধ্যে 290 জন। মোট মাতৃমৃত্যুর 50% বেশি ঘটে প্রসব পরবর্তী সময়ে। গর্ভকালীন সময়ে নারীর স্বাস্থ্যের প্রতি নজর না রাখা, তাকে পুষ্টিকর খাবার না দেয়া অনেক ক্ষেত্রেই এসব মৃত্যুর কারণ। গর্ভজনিত কারণে সাধারণত উচ্চ রক্তচাপ, রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। চিকিৎসকরা বলছেন, গর্ভাবস্থায় নিয়মিত শারীরিক পরীক্ষার মাধ্যমে মায়ের নিজের ও গর্ভের সন্তানের অবস্থা বোঝা এবং কোনো ধরনের জটিলতার আশঙ্কা থাকলে সময় মতো ব্যবস্থা নেওয়া যায়। একটা বাচ্চাকে তার ভেতরে বড় হচ্ছে, তার শরীর থেকে বড় হচ্ছে, সেদিকে বিশেষ নজর অবশ্যই দেওয়া উচিত। তাকে পুষ্টিকর খাবার, ভালো ভালো খাবার দেওয়া উচিত। মাছ, মাংস, শাকসবজি, দুধ, ডিম সবার জন্য সম্ভব হয় না, তারপরে যতটুকু সম্ভব ভালো খাবার খেতে হবে মাকে। সেদিকে পরিবারের সবাইকে নজর রাখতে হবে, কারণ একটা শরীরের ভেতরে আরেকটা শরীর বড় হচ্ছে, আরেকটা বাচ্চা বড় হচ্ছে। মা এবং বাচ্চা দুজনকে সুস্থ রাখতে হলে খেতে হবে। কিন্তু সবসময় করে কি, মাকে কম খাবার দেওয়া হয় বাচ্চাটা যাতে ছোট থাকে। তারপর মাকে বলে ভারী কাজ করো বা বেশি হাঁটো, বেশি কাজ করো, যাতে করে বাচ্চাটা নর্মাল হওয়ার একটা ভুল ধারণা, মিসকনসেপশন সব পরিবারেই আছে। তো এতে কিন্তু বাচ্চাটা এফেক্টেড হয়, মাও শারীরিকভাবে এফেক্টেড হয়। তারপর যখন বাচ্চাটা জন্মায় মা দুর্বল থাকে, বাচ্চা ভালোভাবে দুধ পায় না, তো বাচ্চা মা দুজনেই কিন্তু অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করে বাচ্চাটা এবং পরবর্তীতে ভুগতে থাকে। তো আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে আর কি, যাতে করে। একজন নারী যখন গর্ভধারণ করেন তখন তার দেহে বেশ কিছু পরিবর্তন ঘটে। এ সময় অনাগত শিশু ও মায়ের বিশেষ যত্ন প্রয়োজন হয়। গর্ভাবস্থায় তাই প্রতিটি নারীকে দেওয়া উচিত যথাযথ সুবিধা, যত্ন, মানসিক প্রশান্তি, সুন্দর আচরণ। সাধারণত দেখা যায় গর্ভাবস্থায় এবং সন্তান জন্মদানের সময় মাদের স্বাস্থ্য নিয়ে মা সহ পরিবারের সকল সদস্যই উদ্বিগ্ন থাকেন। কিন্তু সন্তান জন্মদানের পর মা নিজেও নিজের প্রতি আর যত্ন নেন না, পরিবারের সদস্যরাও বিষয়টিকে গুরুত্ব দেন না। অথচ সন্তান জন্মের মুহূর্ত থেকে 42 দিন পর্যন্ত প্রসব পরবর্তী সময় একজন মায়ের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রসব পরবর্তী যত্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মায়ের স্বাস্থ্য। একই সঙ্গে তিনি যেন যথাযথভাবে নবজাতকের যত্ন নিতে সক্ষম হন তা নিশ্চিত করা। মা হয়েছেন এই নারী, কেমন অনুভূতি প্রথমবার মা হওয়ার? ভালোই লাগতেছে, আনন্দই লাগতেছে, প্রথম বাচ্চা। এই মাও এসেছেন চিকিৎসকের কাছে। তার জিজ্ঞাসা, প্রসব পরবর্তী সময়ে নিজের যত্নের ব্যাপারে করণীয়। আমি আগে যা খেতাম তার থেকে এখন বাড়তি খেতে হচ্ছে বাবুর জন্য। নিজের পরিচর্যার আগে যতটা করা হতো তার চেয়ে এখন দেখা যায় যে বাবুর পরিচর্যার কারণে আরও বেশি সময় লাগছে। প্রসব পরবর্তী 6 থেকে 8 সপ্তাহ সময় একজন মায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের সঠিক পরিচর্যা একদিকে মাকে যেমন গর্ভ ও প্রসব সংক্রান্ত বিভিন্ন শারীরিক পরিবর্তনের পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করে, তেমনি মাকে এ সময়ের বিভিন্ন জটিলতা থেকে রক্ষা করে। সঠিকভাবে বাচ্চার যত্ন নিতে ও বুকের দুধ খাওয়াতেও সাহায্য করে।
কিন্তু অজ্ঞতা অথবা অনীহার কারণে আমাদের দেশে মায়েদের প্রসব পরবর্তী সেবার জন্য চিকিৎসকের পরামর্শ নেবার হার অনেক কম। চিকিৎসকরা বলছেন, প্রসব পরবর্তীতে মায়ের স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত 500 ক্যালোরি খাবার বেশি খাওয়া দরকার। এই অতিরিক্ত ক্যালোরি বুকের দুধ তৈরির জন্য প্রয়োজন হয়। এই সময় মাকে সঠিক মাত্রায় সুষম খাবার খেতে হবে, পাশাপাশি প্রচুর শাকসবজি ও ফলমূল, পানি খেতে হবে। এছাড়া স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে প্রসবকালীন ধকল কেটে ওঠার পর মায়ের 8 থেকে 10 ঘন্টা সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। এরপর থেকে মাকে স্বাভাবিক চলাফেরা শুরু করতে হবে। প্রসব পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা 4টা সাক্ষাতের করি। সেটা হচ্ছে প্রসবের পর থেকে 24 ঘন্টার মধ্যে প্রথম সাক্ষাৎটা, দ্বিতীয় সাক্ষাৎটা বলি 2 থেকে 3 দিনের মধ্যে, তৃতীয় সাক্ষাৎ বলি 4 থেকে 7 দিনের মধ্যে, এবং তার পরবর্তী যে চতুর্থ সাক্ষাৎটা আমরা বলি 42 থেকে 45 দিনের মধ্যে। প্রসবের পর একজন মায়ের দৈনিক অতিরিক্ত প্রায় 750 কিলো ক্যালোরি প্রয়োজন পড়ে। একজন মা যা খায় দৈনিক তার চাইতে একটি ডিম বেশি, 1 কাপ ঘন ডাল, 1 মুঠ চালের ভাত অতিরিক্ত, বেশি করে শাকসবজি, ছোট মাছ, দুধ, একটি ফল এবং প্রচুর পানি এবং তরল জাতীয় খাবার খাওয়া দরকার। বাংলাদেশে এখনো মোট মাতৃমৃত্যুর অন্তত 50% বেশি ঘটে প্রসব পরবর্তী সময়ে। চিকিৎসকরা জানালেন, প্রসব পরবর্তী সময়ে মায়ের স্বাস্থ্যের প্রতি যথাযথ যত্ন না নেয়া, মাকে পুষ্টিকর খাবার না দেয়াই বেশিরভাগ ক্ষেত্রে মাতৃমৃত্যুর কারণ। মায়ের সুস্থতা মানে শিশুর সুস্থতা, তাই যে কোনো অবস্থাতেই মায়ের প্রতি যত্নশীল হতে হবে, আর এক্ষেত্রে পরিবারের সদস্যদের সহায়তা করতে হবে। একটা মাকে যেমন তার গর্ভাবস্থায় যে চিকিৎসক বা যে স্বাস্থ্যসেবা কেন্দ্রে তাকে দেখানো হচ্ছে, তারা এই ব্যাপারে তাদেরকে কাউন্সিলিং করবেন যে প্রসব পরবর্তীতে অনেকে ভাবে কি প্রসব পর্যন্ত প্রসব হয়ে গেল সুন্দর মতো, পরিবারের সদস্যরা হয়তো পরবর্তীতে আর বিষয়গুলো সেভাবে সজাগ দৃষ্টি দেয় না, কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। জীবনের গল্পে এখন আরেকটি বিরতি। যখন ফিরবো তখন থাকবে আরও আয়োজন, সে অপেক্ষায় থাকুন দেশ টিভির সঙ্গে। আবারও ফিরে এলাম জীবনের গল্পে, সঙ্গে আছি আমি আশা সাবেরা। একজন নারী একই সঙ্গে একজন মা, আবার একজন সন্তান। একজন নারী একজন স্ত্রীও ভিন্ন ভূমিকায় সংসারে অবতীর্ণ হতে হচ্ছে তাকে। সন্তানের মাকে কিভাবে দেখেন একজন স্বামী, কিংবা সন্তানের মা হয়ে ওঠাকে কিভাবে দেখছেন একজন বাবা, বিষয়গুলিও সংসার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। একজন নারীকে প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই নিতে হয় বড় ধরনের চ্যালেঞ্জ। পৃথিবীতে নারী জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে মা হবার অনুভূতি। যেদিন দেখলাম একে একে আমার মেয়েগুলি মাতা হয়ে গেল, তখন খুবই নিজের মনে এমন প্রশ্ন জাগতো যে এদেরকে ছোট ছোট দেখেছি, কুলে নিয়েছি, গলায় ধরেছে, এরা কত বায়না করেছে, তাদের বায়না মিটাতে যেয়ে আমাদের হিমশিম খেতে হয়েছে, আবার অনেক সময় তাদের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে, অনেক সময় বুলিয়ে বালিয়ে কেমনে কেমনে তাদেরকে আমরা আমাদের পথে নিয়ে আসছি। কিন্তু আজ তো সে মাতা, তা আমার কাছে খুব এটা একটা প্রাকৃতিক নিয়মেই হয়েছে, কিন্তু এরপরেও গর্ববোধ হয়। নিজের মেয়ের মা হয়ে ওঠা বাবার কাছে অনেক বড় আনন্দ। বৃদ্ধ বয়সে মেয়ের সন্তানদের নিয়েই তার সময় কাটে। একজন স্বামীর কাছে তার স্ত্রী কেবল স্ত্রী নয়, তার সন্তানের মাও। সন্তানের মাকে কিভাবে দেখছেন এই স্বামী? সেই কেয়ার নেওয়া উচিত। ওর পাশাপাশি আমি ওকে যদি হেল্প করি তাহলে হয়তো বা ও অনেকটা স্বস্তি পাচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে দায়িত্বশীল এবং দায়িত্ববান ব্যক্তি হতে, কারণ আমি যদি আমার ওয়াইফকে সহযোগিতা করি, আমার দেখা আরেকজন করলো, সেক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিকতা আরও ভালো হবে। এভাবেই একজন মাকে সংসারে নিতে হচ্ছে বিস্তৃত ভূমিকা, মাকে নিতে হচ্ছে নানামুখী দায়িত্ব। নারীর মা হয়ে ওঠার সময় পরিবারের সকল সদস্যকেই সহযোগী ভূমিকায় আসতে হবে। মাকে দিতে হবে পর্যাপ্ত সমর্থন।
সেবাটা এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য কিন্তু পুরুষের ভূমিকা আছে। কারণ তার স্ত্রীকে যদি সে নিয়ে যায়, তার স্ত্রীকে যদি সে উদ্বুদ্ধ করে, তার ছেলের বউকে যদি সে উদ্বুদ্ধ করে, তাইলে কিন্তু সেই মহিলাটা অ্যান্টিনেটাল চেক আপ, গর্ভকালীন সেবা যেটা, ওইটা নিতে পারবে। এবং 4টা যদি গর্ভকালীন সেবা নেয় আমাদের বাংলাদেশের এসওপিতে যেটা আছে, বাংলাদেশ সরকারের এসওপিতে যেটা আছে, এইটা যদি নেয় তাইলে কিন্তু আমাদের মাতৃমৃত্যুর হারও কমবে, আমাদের শিশু মৃত্যুর হারও কমবে। সুন্দর পারিবারিক পরিবেশ একটা মেধাবী প্রজন্মের জন্ম দেয়, একটা মেধাবী প্রজন্ম তৈরি করে, এবং সেই ঘরই সুন্দর হয়, সেই ঘরই মায়াবী হয়, যে ঘরে শুনতে আপনাদের একটু অন্য, কিন্তু বলতে হচ্ছে যে ঘরে বাবা হয় শ্রেষ্ঠ বাবা, সেই ঘরের আনন্দময় পরিবেশ থাকে আমাদের সংস্কৃতিতে, আমাদের কালচারে, আমাদের ধর্মীয় এবং সামাজিক অনুশাসনে। কেন? কারণ যখন সন্তান দেখে যে তার বাবা তার মাকে ভালোবাসে, সেই বাবা হয়ে যায় শ্রেষ্ঠ বাবা। যখন দেখে তার বাবা তার মাকে শ্রদ্ধা করে, মমতাময় সম্পর্ক আছে, সেই বাবা হয়ে যায় শ্রেষ্ঠ বাবা, সেই ঘর সুন্দর হয়ে যায়। জীবনের গল্প আজ এই পর্যন্তই। অন্য কোনো বিষয়ে নতুন গল্প নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের জানান, চিঠি লিখুন। ঠিকানা জীবনের গল্প, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা। মতামত পাঠান ইমেইলে galpo.desh@gmail.com এ। আমরা আছি ফেসবুকেও, www.facebook.com/drc.voa। সবাইকে শুভেচ্ছা আরেকবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।